আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার প্রিয় আপুদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আপুরা ভিডিওর শুরুতে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। রমজান আসার পর থেকে কিন্তু রমজানের কাজ নিয়ে অনেকটাই বিজি হয়ে পড়েছিলাম, যার কারণে ঘরের কিন্তু অনেক কাজ পড়ে আছে। তাই ভাবলাম যে আজ যেহেতু হাত দিয়েছি সবগুলো কাজে এক এক করে নিই, যতটুকু সম্ভব আজকে করে নেব। আর এমনি তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ঈদ আসার আগে অনেক কাজ করতাম, প্রায় এক সপ্তাহ হয়ে যেত ঈদের কাজ করতে করতে। এখন কিন্তু তেমন কোনো কাজ করতে হয় না, কারণ আমাদের এইগুলা কাজ কিন্তু কিছুদিন পর পর করে থাকি। আর আগের দিনে মানুষ তো সংসারের কাজ নিয়ে অনেক বিজি ছিল, আমাদের মতো এইভাবে শুধু ঘরের কাজ নিয়ে পড়ে থাকতো না, বাহিরে অনেক কাজ করতো, যার কারণে ঈদ আসার আগে তারা অনেক কাজ করতো। আর এখন কিন্তু আমরা বাহিরে এত কাজ থাকে না, আমাদের কাজ কিন্তু শুধু ঘরের ভিতরেই, ঘর দুয়ার পরিষ্কার রাখা, রান্না বান্না করা, বাচ্চাদেরকে টেক কেয়ার করা, এতটুকুই আমাদের মাঝে পড়ে। তো সেই কারণে সবসময় কিন্তু ঘর পরিষ্কার থাকে, তাই সেরকম ভাবে এতটুকু টাইম নিয়ে কাজগুলো করতে হয় না। আমার হাতে যে লাকি বম্বু চারাগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু রমজান আসার পরে একদিনও পরিষ্কার করিনি, আজই প্রথম পরিষ্কার করে নিচ্ছি। আর এতদিন পরিষ্কার করা না করা থেকে পাতাগুলোর মধ্যে কিন্তু অনেক ধুলাবালি পড়েছিল। এগুলা যখন পরিষ্কার করি তখন কিন্তু পাতাগুলো খুবই ভালো লাগে, আর যখন ধুলাবালি পড়ে থাকে তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো আমি চারাগুলাকে পরিষ্কার করে নিয়েছি। আর আমার মতন হয়তো আমার সব আপুরও এরকম ঈদের প্রস্তুতি নিচ্ছেন, তাই না? কারণ ঈদ আসার আগে সবাই আমরা চেষ্টা করি কম বেশি ঘর দুয়ার একটু পরিষ্কার করে সাজানো গুছানোর জন্য। আর আমার তো বেশি সাজানো গোছানো করবো না, কারণ আমি এখানে ঈদ করবো না, আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে ইনশাল্লাহ। মনে হয় 28 রমজানে চলে যাব। তো এর ভিতরে যতটুকু সম্ভব আমার ঘর দুয়ার গুলো তো পরিষ্কার করে যেতে হবে। আর যদি এমনিতে অপরিষ্কার করে রেখে যায়, তখন আবার যখন বাড়ি থেকে আসবো তখন অনেক অপরিষ্কার থাকে, তখন গুছানোগুলা গুছাতে গুছাতে অনেকটাই টাইম লেগে যায়। আর এখন যদি একটু গুছিয়ে যাই, পরিষ্কার করে যায় ধুলাবালি, তাহলে পরে আসলে হয়তো এতটা পরিষ্কার করতে হবে না। পরিবারের সাথে ঈদ কাটানো কিন্তু মজাই আলাদা, তবে আগের দিনের মতো মজা কিন্তু এখন আর পাওয়া যায় না। আগের দিনে যখন আমাদের ঈদের দিন আসতো, ঈদের আগে যখন আমার মা বাবা একটা ড্রেস কিনে দিত, ওই ড্রেসটা লুকিয়ে রাখতাম, কখনোই কাউকে দেখাতাম না। যদি দেখাতাম মনে হয়তো যে না আমাদের ঈদ চলে যাবে, আমাদের ঈদের দিন আর ভালো লাগবে না, সেই কারণে ওই জামাটা লুকিয়ে রাখতাম। ঈদের দিন সকালবেলা যখন জামাটা পরতাম তখন মনে হয়তো যেন ঈদ আসছে বা ঈদের একটা আনন্দ অনুভব হতো। আর এখন হয়তো ওই দিনটা আসলেও মানে ওরকম আনন্দ ফিল হয় না, কারণ আমাদের মাসেই অনেকগুলা কাপড় বানানো হয়ে যায়। আর এখন তো ঈদের বাজেট মানুষে অনেক টাকা করে নিয়ে থাকে। আর আগের দিনে যদি গজ কাপড় দিয়েও একটা জামা বানিয়ে দিত, ওই জামাটা পরে যে একটা শান্তি পাওয়া যেত, ওই শান্তিটা হয়তো এখন আর লাগে না। কথা বলতে বলতে কোথায় যে চলে যায় নিজেও বলতে পারি না, মনে হয় যে না আপনাদের সবার সাথে বসে বসে গল্প করতেছি, সেই কারণে ইমোশনাল হয়ে সবকিছু বলে ফেলি। তো যাই হোক, আপনাদের মাঝে কিন্তু এখন অনেক কথাই বলে ফেলেছিলাম। তো কথা বলতে বলতে আমার ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর এগুলোর মধ্যে কিন্তু অনেকটাই ময়লা হয়েছিল। তো আপুরা, আমার প্রিয় আপুরা, আপনারা কিভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় কিন্তু অবশ্যই আমি থাকবো। আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো অনেক আপুরাই কিন্তু আছেন যে কমেন্টস করে চলে যান, লাইক দিতে ভুলে যান। প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। কাজ করতে করতে আমার এক মিষ্টি প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। বাংলাদেশি মম মিম আইডি থেকে মিম আপু কমেন্ট করেছিলেন, আপু মিষ্টি প্যাক করা খুব ভালো লাগলো, তোমার কিউট পাতিলটা খুবই সুন্দর। আপু আরো লিখেছেন, আপু গরু মাংস দিয়ে খিচুড়ি রান্নাটা দারুণ হয়েছে। আর আপু আমার তো ইলেকট্রিক চুলায় রান্না করতে অনেক সময় লাগে। হ্যাঁ আপু, সময় লাগে, তারপরে আমার মনে হয় যে ইলেকট্রিক চুলার মধ্যে যদি গরু মাংসটা রান্না করি, বসিয়ে রেখে মানে আরামসে রান্না করা যায়। আর এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে গরু মাংস রান্না করা যায় ইলেকট্রিক চুলার মধ্যে। আমার মনে হয় গ্যাসের থেকে অনেক আরাম লাগে ইলেকট্রিক চুলায় গরু মাংস রান্না।
তাই আমি যখনই গরুর মাংস রান্না করি তখনই আমি ইলেকট্রিক চুলার মধ্যে রান্না করি, তাছাড়া সব কিছু রান্না আমি গ্যাসের মধ্যে করি। আর আমাদের কিন্তু গ্যাসের মধ্যে অনেকটাই ধৈর্য ধরে কাজ করতে হয়। আমাদের মাটির চুলায় কিন্তু রান্না করলে রান্নার স্বাদও অন্যরকম, তারপর হচ্ছে রান্না করতে অনেকটা আরাম লাগে। আর গ্যাসের মধ্যে রান্না করতে অনেকটাই বিরক্ত ভাব মনে হয়। তবে মিষ্টি আপু, তোমার এত সুন্দর একটা কমেন্ট পড়ে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সবসময় এইভাবে আমার চ্যানেলের পাশেই থেকো। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এক রুম পুরোপুরি গুছিয়ে নিয়েছি। তো আমার আরেক রুম কিন্তু রয়ে গিয়েছে, তো যাই হোক পরে আমি ওটা গুছিয়ে নেব। এখন যেহেতু আপাতত একটা গুছিয়ে নিয়েছি, অনেকটাই শরীরটা পাতলা হয়ে গিয়েছে। ঘর যখন অগোছানো থাকে তখন নিজের শরীরে মনে হয় অনেকটাই গরম লেগে থাকে। আর ঘরটা পরিষ্কার থাকলে ঘরের ভিতরে কিন্তু হাওয়া বাতাসও পাওয়া যায়, তারপরে ঘরে একটা শান্তি, ঘরে গোছানোর সাথে কিন্তু নিজের মনে একটা শান্তি ফিল হয়। তো এখন যেহেতু একটা ঘর গুছিয়ে নিয়েছি, আরেকটা পরে গুছাবো। আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানিয়ে নেব। এখন বাচ্চাদের জন্য ভাত রান্না করতাম, কিন্তু ওদের জন্য ভাত রান্না করলে ভাত প্রতিদিনই থেকে যায়, সে কারণে এখন আর ভাত রান্না করব না। এমন এক নাস্তা এখন বানিয়ে দেব যাতে এই নাস্তাটা খেয়ে ওরা থাকতে পারে। কিছুক্ষণ পর হচ্ছে ইফতারি টাইম হয়ে যাবে, তারপর হচ্ছে ইফতারির আয়োজন যখন করব তখন হচ্ছে বাচ্চারা ইফতারি করে নেবে। আর আমরা যখন রোজা রাখি তখন কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু বাচ্চারাও কিন্তু সারাদিন রোজা থাকে। কারণ আমাদের যেহেতু দুপুরবেলা খাবার হয় না, তো ওরাও কিন্তু দুপুরবেলা খাবার খেতে চায় না। তাই আমার মনে হয় না যেন প্রত্যেক বাচ্চারা টাইম মতো খাবার খেতে পারে। রমজান মাসে কিন্তু বাচ্চারা বেশিরভাগই খাবার খেতে চায় না। তো সেই কারণে এখন এখানে রান্না না করে এখানে হচ্ছে আমি প্যানকেক বানিয়ে দেব, ওরা এগুলা খেয়ে তারপরে হচ্ছে খাওয়ার পর হচ্ছে আমি ইফতারিগুলা বানিয়ে নেব। আমি কিন্তু প্যানকেকটা বানাচ্ছি শুধু একটা ডিম দিয়ে। তো একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো প্যানকেক হয়ে থাকে, সেই কারণে একটা ডিম দিয়ে বানাচ্ছি। তো এখানে একটা ডিম নিয়েছি, পরিমাণ মতো তেল নিয়েছি, দুধ নিয়েছি, চিনি নিয়েছি, আর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর এখানে হচ্ছে আমি বেকিং পাউডার দিয়ে আটাগুলো রেখে দিয়েছিলাম চেলে, তো সেগুলো এখানে মিক্স করে নিয়েছি। আর এখন হচ্ছে একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে আমি এখন প্যানকেকগুলো বানিয়ে নেব। আর আমি এখানে কোনো তেল ব্রাশ করিনি। প্যানের মধ্যে কিন্তু সামান্য একটু কেকের ব্যাটার দিয়ে আমি এখন এটাকে ভালো করে ঢেকে দেব। আর এই কেকটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তো অল্প টাইমের মধ্যে কিন্তু এই কেকটা বানানো হয়ে যায়। এই তো আমার কেকটা অনেক সুন্দর করে হয়ে গিয়েছে। এখন ও একটু উল্টিয়ে দেব, আর একটু উল্টিয়ে না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই সামান্য একটু উল্টিয়ে তারপরে হচ্ছে এখন আমি নামিয়ে নেব। এই তো দেখুন কত সুন্দর করে প্যানকেকটা হয়ে গিয়েছে। আর এভাবে করে দিলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আমি সর্বপ্রথম যখন বানিয়েছিলাম তখন আমার মেয়েরা অনেক পছন্দ করেছিল, যার কারণে এখন আমি প্রায় সময় এটা বানিয়ে দিই। তো এক সময় যখন কোনো কিছু না থাকে তখন এরকম ভাবে বানিয়ে দিলে বাচ্চারা অনেকটাই পছন্দ করে। আমি এক এক করে এখন সবগুলা প্যানকেকই বানিয়ে নিচ্ছি। আর আমার একটা ডিম দিয়ে কিন্তু কেক হয়েছে প্রায় 9টা। তাহলে একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলা কেক হয়ে থাকে। আর এই তো আমি সবগুলা কেক বানিয়ে নিয়েছি। আমার কেকগুলা বানানো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর এই তো আমি একটা দেখিয়ে দিচ্ছি যে আমার কেকগুলা বানানো কেমন হয়েছে। অনেকটাই কিন্তু নরম হয়েছে, একদম সফট। আর এই তো দেখুন একটা চাপ দিলে কিন্তু এটা একদম ডেবে তারপরে আবার উঠে যাচ্ছে। তো এখন বাচ্চাদেরকে দুপুরে খাবার টাইম, ওরা ওদেরকে হচ্ছে কেক বানিয়ে দিয়ে তারপরে এখানে আমি হচ্ছে মশলার বাটিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন শুকিয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে বাটিগুলো আমি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপর হচ্ছে এগুলোর মধ্যে আবার মশলা ভরে নেব। আর এই মশলাদানিগুলো কিন্তু কিছুদিন পর পর পরিষ্কার করে দিতে হয়। ভিডিওর মাঝে তো এই কথাটা না বললেই নয়। আমার প্রিয় আপুদের কাছে একটাই রিকোয়েস্ট করে নেব, আপুরা যারা ভিডিও দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কেউ যদি লাইক দিতে ভুলে যান তাহলে মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার এই ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটা আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে ইফতারি হচ্ছে আমি কোনো ভাজা পোড়া বানাবো না, তাই আমি এখানে কিছু পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু আমি চিটা রুটি বানাবো। আর চিটা রুটি বানালে কিন্তু মানে বাচ্চারা অনেকটাই পছন্দ করে, সেই কারণে আমি শুধু পোলাও চাল দিয়ে শুধু আমি এখানে পিঠাগুলা বানিয়ে নেব। আর পোলাও চাল দিয়ে পিঠা বানালে কিন্তু অনেকটাই স্বাদ হয়ে থাকে, মানে ফ্লেভারটা পেয়ে বাচ্চারা খেয়ে থাকে। আর আমি যখনই বানাই বেশিরভাগ সময় পোলাও চাল দিয়ে বানিয়ে থাকি। আর তার পাশাপাশি হচ্ছে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো কড়াইতে হচ্ছে আমি মুরগি মাংস রান্না করব, আর এ পাশে হচ্ছে আমি একটু দুধ ঝাল করে নিচ্ছি, যে চিনি দিয়ে সেমাই রান্না করব। আর বানাবো হচ্ছে রুটি। রুটিগুলো আমি বেলে রেখেছি, শুধু একটু পরে আমি ভেজে নেব। সেমাইয়ের উপর দিয়ে হচ্ছে কিছু কিশমিশ দেবো, আর কিশমিশের সাথে হচ্ছে আমি কিছু বাদামও কুচি করে কেটে নিয়েছি। আর এগুলো যদি কাঁচা দেই তাহলে ভালো লাগবে না, সেই কারণে সামান্য একটু ঘি দিয়ে আমি বাদামগুলো ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে সেমাইটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, বাটিতে রেখে তারপর হচ্ছে এটার উপরে আমি দুধটা ঢেলে দেব। আর পাতিলে দেওয়ার থেকে আমি মনে করি যে বাটিতে নিয়ে নিলে সবচেয়ে বেশি বেটার। তো সেই কারণে আমি তো সেমাইটা দিয়ে দিয়েছি, আর এখানে দুধটা ঢেলে দিয়েছি। আর দুধটা আমার মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছে, সেই কারণে আমি উপর দিয়ে আরো কিছু সেমাই দিয়ে দিয়েছি। পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছিল। আর উপর দিয়ে তো আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো ফাইনালি আমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে, আর এই পাশ দিয়ে মুরগি মাংসটা রান্না করেছি, তার সাথে হচ্ছে কিছু আলু দিয়েছি। আর যেহেতু বাচ্চা আছে ওরা কিন্তু আলুটা অনেকটাই পছন্দ করে। তো আমি হচ্ছে কড়াই থেকে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি তরকারিটা, তো তার সাথে অল্প একটু উপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, আর এক পাশে হচ্ছে চিটা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। যখন চিটা রুটি বানাই তখন কিন্তু আমার জানালার চারপাশে চুলার চারপাশে একদম ভরে যায়, এগুলো আবার পরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। যাই হোক, পরিষ্কার করার ভয়ে কিন্তু আবার না খেয়ে থাকা যায় না, তো খেতে তো হবেই, যেটা মনে চাবে সেটাই খেতে হবে। তো সে কারণে এই তো আমি বানিয়ে নিয়েছি ফাইনালি সবকিছু, এখন আমি টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। এই তো আমাদের ইফতারের আয়োজন রেডি হয়ে গিয়েছে, আর তার মাঝে হচ্ছে এখানে আমি কি কি করে নিয়েছি সেটা বলে দেই। আমি হচ্ছে এখানে সেমাই করেছি, রুটি বানিয়েছি, চিটা রুটি বানিয়েছি, আর মুরগির মাংস রান্না করেছি। তো এগুলোই কিন্তু আমাদের এনাফ। আর এগুলা খাওয়ার পর যে বাটি প্লেট আমাদের থাকবে না তা তো অসম্ভব, প্রতিদিনই কিন্তু ইফতারির পরে অনেকগুলা প্লেট বাটি আমাদের ক্লিন করতে হয়। তো আজকে চলে আসলাম, তো সবগুলো আমি এখন ক্লিন করে নেব। আর আমি কিন্তু মানে আমাদের ইফতারি করার পর নামাজ পড়ে তারপরে হচ্ছে এগুলো আমি ক্লিন করতে চলে আসলাম। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।